আসসালামু আলাইকুম। শেখ আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জেবা আক্তার নবম শ্রেণীর রসায়ন বিষয়টি নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা নবম শ্রেণীদের জন্য যে অধ্যায়টি আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি। এর আগে এটার উপর একটি ক্লাস দিয়েছিলাম, আজকে তার দ্বিতীয় অংশ রসায়ন ও শক্তির যেই অংশটুকু যেই টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ কি শিক্ষার্থীরা দেখি। আমরা দেখেছি রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপশক্তি উৎপন্ন হয়। একটা মোমবাতি জ্বালালাম, সেই মোমবাতি থেকে তাপশক্তি এবং আলোক শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে তাপশক্তি যেমন আমরা রাসায়নিক বিক্রিয়া থেকে তাপশক্তি আলোক শক্তি উৎপন্ন করতে পারি, ঠিক একইভাবে আমরা চেষ্টা করব যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি দিয়ে রাসায়নিক শক্তি উৎপন্ন করা যায় কিনা। তাহলে যেই যন্ত্রের সাহায্যে কি করা হবে, এই যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে অথবা রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করা হবে তাকে বলা হবে রাসায়নিক কোষ। আবারও বলছি, যেই যন্ত্র দিয়ে বিদ্যুৎ শক্তিকে কি পরিণত করা হবে, রাসায়নিক শক্তিকে, আর রাসায়নিক শক্তিকে পরিণত করা হবে বিদ্যুৎ শক্তিকে, সেই যন্ত্রটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ কয় ধরনের আমরা দেখছি? দুই ধরনের, একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ একটা হচ্ছে গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ কি? তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে যেই কোষের সাহায্যে যে আমরা বাহির থেকে বিদ্যুৎ দিয়ে ভিতরে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ তৈরি করব। আবার বলছি, যেই যন্ত্রের সাহায্যে আমরা বিদ্যুৎ প্রবাহিত করলে যে যন্ত্রে আমরা বিদ্যুৎ বাহির থেকে অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ করার মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করা হবে তাকেই বলা হবে কি? তড়িৎ বিশ্লেষ্য কোষ। অর্থাৎ বিদ্যুৎ ভিতরে থাকা যে পদার্থটা আমরা নিব যাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা ভেঙে কি করবে? অন্য ধরনের একটা পদার্থ উৎপন্ন করবে, তাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য কোষ। বিদ্যুৎ প্রবাহের ফলে ভিতরে পদার্থটা বিশ্লেষ্য হবে। আর গ্যালভানিক কোষ, বিজ্ঞানী গ্যালভানিক এটা আবিষ্কার করেছেন। গ্যালভানিক কোষের উদাহরণ হচ্ছে ড্যানিয়েল কোষ। গ্যালভানিক কোষের উদাহরণ হচ্ছে ড্যানিয়েল কোষ। এই ড্যানিয়েল কোষ কি হয়, আমরা এখানে রাসায়নিক বিক্রিয়া হবে, রাসায়নিক বিক্রিয়ার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। অর্থাৎ এখানে বিদ্যুৎ উৎপন্ন হয় আর এখানে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তাহলে দুই জিনিস, একটাতে বিদ্যুৎ দিব, রাসায়নিক বিক্রিয়া হবে, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর গ্যালভানিক কোষে কি হবে? রাসায়নিক বিক্রিয়া হবে, বিদ্যুৎ উৎপন্ন হবে। তাহলে পার্থক্যটা আমরা স্পষ্ট বুঝতে পারছি যে একটাতে বাইরে থেকে বিদ্যুৎ সরবরাহ করা দরকার আছে, একটাতে দরকার নাই। একটাতে হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন হবে আর একটা হচ্ছে বিদ্যুৎ দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপরে আমরা চলে যাব, তাহলে আমরা যেহেতু আমরা এখানে বিদ্যুৎ নিয়ে কাজ করছি, তাহলে আমাদের জানতে হবে যে কোন পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। যে সকল পদার্থ স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ পরিবহন করে থাকে তাদেরকে আমরা বলি বিদ্যুৎ পরিবাহী। যে সকল পদার্থ কি করে শিক্ষার্থীরা? বিদ্যুৎ পরিবহন করে স্বতঃস্ফূর্তভাবে। স্বতঃস্ফূর্তভাবে যারা বিদ্যুৎ পরিবহন করবে তাদেরকে আমরা কিছু বলছি বিদ্যুৎ পরিবাহী। বিদ্যুৎ পরিবাহী কয় ধরনের? বিদ্যুৎ পরিবাহী দুই ধরনের, একটা হচ্ছে ইলেকট্রনীয় আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। একটা ইলেকট্রনীয় আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তাহলে ইলেকট্রনীয় পরিবাহী কারা? ইলেকট্রনিক পরিবাহী যাদের ভিতরে মুক্ত ইলেকট্রন আছে, ইলেকট্রনের সাহায্যে বিদ্যুৎ পরিবহন করছে, তাদেরকে আমরা বলছি ইলেকট্রনীয় পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী হচ্ছে ধাতুগুলো, যেমন আয়রন, লোহা, নিকেল, গ্রাফাইট, অধাতু, কিন্তু তাতে আমরা জানি মুক্ত ইলেকট্রন আছে। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কারা? এই পদার্থগুলো হচ্ছে যেগুলো গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে থাকে। গলিত, দ্রবীভূত বা জলীয় দ্রবণে এরা কি করে থাকে? বিদ্যুৎ পরিবহন করে থাকে, তাদেরকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো দুই ধরনের হয়, একটা তীব্র, একটা মৃদু। তীব্র মানে হচ্ছে যারা তীব্র হচ্ছে যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করলে সম্পূর্ণভাবে আয়নিত হয়ে যায়। যেমন হচ্ছে লবণ, সালফিউরিক অ্যাসিড H2SO4। এই সালফিউরিক অ্যাসিডের ভিতর এটাকে যদি আমরা জলীয় দ্রবণ নেই, সালফিউরিক অ্যাসিড আমরা নিলাম, তাহলে সালফিউরিক অ্যাসিড সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে H+ আর H4 2- নাই। ঠিক একইভাবে যদি আমি নেই
কপার ক্লোরাইড, তাহলে এটাও কি করে একটা লবণ, সম্পূর্ণভাবে বিশ্লেষিত হয়ে কপার 2 আর 2টা ক্লোরিন মাইনাস আয়নিত হয়। এদেরকে বলা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কি বলা হয় এদেরকে? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর মৃদু কারা? মৃদু হচ্ছে আমাদের যে দুর্বল অ্যাসিডগুলো আছে, ইথানোয়িক অ্যাসিড, এরা হচ্ছে আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এরা সম্পূর্ণভাবে আয়নিত হয় না, এরা আংশিক আয়নিত হয়। তাদেরকে আমরা বলবো কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আচ্ছা, এবার আরেকটু জেনে নেই পরিবাহী পদার্থগুলো কি কি হতে পারে। পরিবাহী পদার্থগুলো হবে অ্যাসিড, ক্ষারক, লবণ, গলিত বা দ্রবীত অবস্থায় গ্রাফাইট। এরাই হচ্ছে মূলত আমার তড়িৎ বিদ্যুৎ পরিবহন করে। এই বিদ্যুৎ পরিবহনকারী পদার্থগুলোকে আমরা আবার দুই ভাগে ভাগ করে নিলাম, একটা ইলেকট্রনীয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই টপিকটুকু ভালো করে বুঝেছো। এরপরে আমরা চলে যাব তড়িৎ বিশ্লেষ্য কোষে। এখন আমরা জেনে নেই যে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ তৈরি করতে তোমার কি কি জিনিস লাগবে, প্রয়োজনীয় উপাদান। তড়িৎ বিশ্লেষ্য কোষের জন্য আমার প্রয়োজনীয় উপাদান হচ্ছে 1 তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, 2 হচ্ছে তড়িৎদ্বার, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ একটি হতে পারে অথবা দুটি হতে পারে। তড়িৎদ্বার, বৈদ্যুতিক উৎস, যেমন ব্যাটারি হতে পারে। তাহলে শিক্ষার্থীরা আমাদের একটা তড়িৎ বিশ্লেষ্য কোষে কি কি পদার্থ লাগবে? এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা আগে জেনেছি যে সকল পদার্থ বিদ্যুৎ দিয়ে বিদ্যুৎ পরিবহন করলে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলি। এরপর লাগবে তড়িৎদ্বার। তড়িৎদ্বারগুলো কি? তড়িৎদ্বার হচ্ছে ধাতব দণ্ড হতে পারে, ধাতব দণ্ড হতে পারে অথবা গ্রাফাইটের দণ্ড হতে পারে। ধাতব যে কোনো ধাতবের একটা দণ্ড এরকম মোটা বা চিকন, এটা প্রয়োজন অনুযায়ী গ্রাফাইটের দণ্ড এরকম দণ্ড লাগবে। আচ্ছা, এই দণ্ডগুলো, এই ধাতব দণ্ড, এই তড়িৎদ্বার যে আমরা ব্যবহার করছি এর আবার দুই রকম, একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। তাহলে শিক্ষার্থীরা আমরা কি দেখলাম? তড়িৎদ্বার দুই ধরনের, অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। তাহলে অ্যানোড কি আর ক্যাথোড কি আমরা একটু দেখি। এই যে দুইটা তড়িৎদ্বার নিলাম, এখনো ক্যাথোড আর অ্যানোড করি নেই। এখন এই অ্যানোড আর ক্যাথোড নির্ধারণ করার জন্য আমাকে আগে কোষ বিক্রিয়া জানতে হবে। বিক্রিয়া, এই যে তড়িৎ কোষে যে রাসায়নিক বিক্রিয়া হবে, এই রাসায়নিক বিক্রিয়াতে কি হবে শিক্ষার্থীরা? রাসায়নিক বিক্রিয়ায় হচ্ছে ইলেকট্রন দান ও ইলেকট্রন গ্রহণ হবে। আবার বলছি, এখানে যে রাসায়নিক বিক্রিয়া হবে সেখানে ইলেকট্রনের দান ও ইলেকট্রনের গ্রহণ হবে, ইলেকট্রনের দান আর গ্রহণ হবে। তাহলে সাপোজ এই ইলেকট্রন, এই তড়িৎদ্বার ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এ হবে ক্যাথোড, অর্থাৎ আর এটা ইলেকট্রন ত্যাগ করে,
এটা হবে অ্যানোড। ইলেকট্রন ত্যাগ করাকে আমরা বলি জারণ, ইলেকট্রন গ্রহণ করাকে আমরা বলি হচ্ছে বিজারণ। তাহলে যে তড়িৎ দ্বারা বিজারণ বিক্রিয়া হবে সেটি ক্যাথোড, আর যেটির সাথে আমাদের ইলেকট্রন গ্রহণ করবে সেটি হবে অ্যানোড। তাহলে আমরা অ্যানোড আর ক্যাথোড বুঝলাম। এবার আমরা একটা কোষ, বৈদ্যুতিক উৎস, এটা হচ্ছে ব্যাটারি, এটা তো আমরা বুঝলামই। এবার আমরা একটা তড়িৎ কোষ নিই, তড়িৎ কোষ নিয়ে দেখি সেখানে কি ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়। তড়িৎ কোষের জন্য তোমাকে প্রথমে একটা পাত্র নিতে হবে। আমি নিলাম একটা পাত্র, একটা পাত্র নিলাম। দুইটা তড়িৎ দ্বার নিলাম, বৈদ্যুতিক উৎস নিয়ে নিলাম, ব্যাটারি, এটা হচ্ছে আমার অ্যানোড, আর এটা হচ্ছে আমার ক্যাথোড। আমি এখানে দ্রবণ হিসাবে নিয়েছি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আয়নিক যৌগ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমরা বিদ্যুৎ প্রবাহিত করব। এখন কি হবে বিক্রিয়াটা? তাহলে বিক্রিয়া কোথায় কোথায় হবে? অ্যানোডে আর ক্যাথোডে। শিক্ষার্থীরা মনে রাখতে হবে কোষ বিক্রিয়া, এই যে আমাদের কোষ বিক্রিয়া, এই কোষ বিক্রিয়া সম্পূর্ণ একটা কোষ বিক্রিয়া সম্পূর্ণ হয় দুটি তড়িৎ দ্বারে। একটি সম্পূর্ণ কোষ বিক্রিয়া কয়টা তড়িৎ দ্বারে শেষ হচ্ছে? দুটি তড়িৎ দ্বারে, একটা অ্যানোডে আর ক্যাথোডে। এই জন্য কোষ বিক্রিয়াকে আমরা দুই ভাবে আলোচনা করি। একটা হচ্ছে অ্যানোড অর্ধ কোষ বিক্রিয়া, একটা হচ্ছে ক্যাথোড অর্ধ কোষ বিক্রিয়া। তাহলে এই অ্যানোড অর্ধকোষ অর্থাৎ অ্যানোডের অর্ধেক বিক্রিয়া আর ক্যাথোডের অর্ধেক বিক্রিয়া মিলে সম্পূর্ণ কোষ বিক্রিয়াটাকে বোঝানো হয়। অ্যানোডে কি হবে শিক্ষার্থীরা? অ্যানোডে হবে জারণ, ইলেকট্রন ত্যাগ। আর ক্যাথোডে কি হবে শিক্ষার্থীরা? ইলেকট্রন গ্রহণ তথা বিজারণ। কি করবে? বিজারণ। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে কোথায় কি বিক্রিয়া হবে। তাহলে এখানে দেখি কি হবে। এখন যখনই বাহির থেকে আমরা বিদ্যুৎ দিব, এইদিকে বিদ্যুৎ আসবে, বিদ্যুৎ আসার সময় এখানে আছে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটার অবশ্যই জলীয় দ্রবণ, বুঝতে পারছো। এটা বিশ্লেষিত হয়ে ম্যাগনেসিয়াম 2+ আর 2 ক্লোরিন -আয়ন উৎপন্ন হয়েছে। তাহলে অ্যানোডে কি বিক্রিয়া হবে? অ্যানোড অর্ধ কোষ বিক্রিয়া। অ্যানোডের দিকে ক্লোরিন পরমাণু যাবে আর ক্যাথোডের দিকে যাবে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+। আকর্ষিত হবে। অ্যানোডে যে কি করবে? ক্লোরিন পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, ক্লোরিন আয়ন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। ক্লোরিনের দুইটা ইলেকট্রন, দুইটা পরত আয়ন, দুইটি আয়ন দুটি ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। অর্থাৎ দুইটা ক্লোরিন আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। এখানে বুদবুদ আকারে ক্লোরিন গ্যাস পাওয়া যাবে, ক্লোরিন গ্যাস পাওয়া যাবে। আবারও শিক্ষার্থীরা খেয়াল করে, এখানে কি হবে? অ্যানোড অর্ধকোষ বিক্রিয়ায় দুটি ক্লোরিন আয়ন দুটি ইলেকট্রন ত্যাগ করে দুটি ক্লোরিন পরমাণু উৎপন্ন হবে, আর এই দুটি ক্লোরিন পরমাণু একত্রে তৈরি করবে কি? ক্লোরিন গ্যাস। এই গ্যাসটাই আমরা এখানে বুদবুদ আকারে এখানে পাবো। ওকে, অ্যানোড বিক্রিয়া আমরা দেখে ফেললাম। যে কথাটা সবসময় মনে রাখবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আমরা তো আয়নিক যে যৌগটা নিব, আয়নিক যৌগে দুইটা প্রান্ত থাকবে, একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত। এটা আমরা পঞ্চম অধ্যায়ে পড়েছি। এই পজিটিভ প্রান্ত হবে ক্যাথোডের দিকে যাবে আর নেগেটিভ প্রান্তটা অ্যানোডের দিকে যাবে। অ্যানোডে কি হবে? এই যে নেগেটিভ, তার মানে ইলেকট্রন বেশি আছে। এই যে নেগেটিভ হওয়ার কারণে তার কি ইলেকট্রন বেশি,
যে কয়টা নেগেটিভ থাকবে এখানে একটা মানে ছিল, যে কারণে সে একটা ইলেকট্রন ত্যাগ করছে। ম্যাডাম এখানে দুটো ক্লোরিন পরমাণু কেন নিয়েছে? ক্লোরিনের একটা পরমাণু থাকতে পারে না, কারণ ক্লোরিন হচ্ছে অধাতু। অধাতুরা দ্বিপরমাণবিক এবং এরা গ্যাসীয় পরমাণু হিসেবে থাকে, তাই এরা গ্যাসীয় পদার্থে পরিণত হচ্ছে। দুইটা ক্লোরিন আয়ন এসে দুইটা ইলেকট্রন ত্যাগ করে। এখানে কিন্তু দুইটা ক্লোরিন পরমাণু নেই, অসংখ্য ক্লোরিন পরমাণু আছে, আমরা জানি না কতটা। তারপরে আমরা ধরে নিলাম যে দুইটা করে ক্লোরিন পরমাণু ক্লোরিন গ্যাসের এখানে সৃষ্টি করবে, ত্যাগ করে তারা এখানে বুদবুদ আকারে ক্লোরিন গ্যাসটা উৎপন্ন করবে। এটা হচ্ছে অ্যানোড, সবার ক্ষেত্রে এটা বাস্তব। যদি এখানে আমি সাপোজ আমি যদি নিতাম অক্সিজেন থাকতো, তাহলে এখানে আমাদের অক্সিজেন গ্যাস উৎপন্ন হইতো। কথা বুঝা গেছে? অর্থাৎ অ্যানোডে যেটা, অ্যানোডে কি হবে, নেগেটিভ চার্জগুলো যে ইলেকট্রন ত্যাগ করবে এবং এখানে এক প্রকার গ্যাস উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, এবার আমরা চলে যাই ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। এখানে কি হবে? আমি আগেই বলেছি যে নেগেটিভ চার্জ বিশিষ্ট, নেগেটিভ চার্জ এই যে আয়নিক যৌগের পজিটিভ আর নেগেটিভ তো অ্যানোডের কাছে চলে যাবে, আর পজিটিভ কার কাছে যাবে? ক্যাথোডের কাছে। এবং ক্যাথোড এটাও বলেছি এখানে ইলেকট্রন গ্রহণ হয়। তাহলে ম্যাগনেসিয়াম কি করবে? 2+, ওই যে ইলেকট্রন দুইটা পরমাণু ত্যাগ করেছিল, দুইটা ক্লোরিন আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করেছিল ম্যাগনেসিয়াম, তো সেখানে দুইটা ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়াম ধাতুতে পরিণত হবে। ম্যাগনেসিয়াম ধাতুতে পরিণত হবে। কিসে পরিণত হবে? ম্যাগনেসিয়াম ধাতুতে। এবং এখানে ম্যাগনেসিয়াম ধাতুর এরকম প্রলেপ করতে থাকবে। ম্যাগনেসিয়াম ধাতুর কি করবে? প্রলেপ করতে থাকবে। কি করতে থাকবে? ম্যাগনেসিয়াম ধাতুর প্রলেপ করতে থাকবে। আবারও বলছি, আমরা তড়িৎ বিশ্লেষণ হিসাবে নিয়েছি ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আয়নিক যৌগে ম্যাগনেসিয়াম ক্লোরাইডে দুইটি আয়ন আছে, একটা পজিটিভ ক্যাটায়ন আর একটা নেগেটিভ অ্যানায়ন। পজিটিভ যে প্রান্তটা, সেই পজিটিভ প্রান্তটা ইলেকট্রন গ্রহণ করবে ক্যাথোডে যে, আর যেটা নেগেটিভ আছে সেটা কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। কোথায়? যে অ্যানোডে যে। আমরা দেখেছি ইলেকট্রন ত্যাগ করে অ্যানোডে বুদবুদ আকারে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়েছে। আর এখানে পজিটিভ প্রান্ত ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে দেখো, যেহেতু এটা ধাতু, আয়নিক যৌগ ধাতু, সেই ক্ষেত্রে এখানে কি উৎপন্ন হচ্ছে? এখানে উৎপন্ন হচ্ছে সোডিয়াম ধাতু। কি উৎপন্ন হচ্ছে? সোডিয়াম ধাতু। ঠিক আছে শিক্ষার্থীরা, বুঝতে পেরেছো আশা করি। এবার তোমাদের আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমরা যদি পানির মধ্যে এই বিক্রিয়াটা চালাইতাম তাহলে কি হইতো? পানির মধ্যে পানির তড়িৎ বিশ্লেষণ যদি করতাম, তাহলে পানির তড়িৎ বিশ্লেষণ করতে যা হইতো, পানিকে ভাঙলে তুমি পাইতা H+ আর OH- আয়ন। এই ক্ষেত্রে দুইটাই অধাতু। এই যে প্লাস এ আসতো ক্যাথোডে আর এই যে মাইনাস এ আসতো নেগেটিভে, অর্থাৎ অ্যানোডে। এবং এই ক্ষেত্রে পানি কি করতো? পানির এখানে আমরা ক্যাথোডে পেতাম হাইড্রোজেন গ্যাস, আর অ্যানোডে পেতাম হচ্ছে আমরা অক্সিজেন গ্যাস। তার মানে একটা সহজ সংজ্ঞা যে আমাদের তড়িৎ বিশ্লেষী পদার্থ পজিটিভ প্রান্তগুলো ক্যাথোডে যাবে, জারণ বিক্রিয়া হবে, ইলেকট্রন গ্রহণ করবে, আর নেগেটিভ যেগুলো আছে সেগুলো ইলেকট্রন ত্যাগ করবে। কোথায়? অ্যানোডে। এবং সেখানেও গ্যাস উৎপন্ন হতে হবে। যদি আমরা লবণের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ করি, ক্যাথোডে হচ্ছে ধাতু উৎপন্ন হবে আর অ্যানোডে হচ্ছে গ্যাস উৎপন্ন হবে, অধাতু গ্যাসটা উৎপন্ন হবে। আর যদি আমরা অধাতু, দুটোটাই অধাতু থাকে, যেমন পানির ক্ষেত্রে আমি দেখালাম, এই ক্ষেত্রে দেখা যাবে পানির তড়িৎ বিশ্লেষণ ক্ষেত্রে দেখা যাবে যে এখানে পানির একটি ক্যাথোডে আমরা পাবো হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে পাবো আমরা অক্সিজেন গ্যাস। দুইটাই অধাতু, দুইটাই গ্যাসীয় পদার্থ আমরা পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে আমি একটা কোষ অঙ্কন করে দিব, যেটা তোমরা বাসায় চেষ্টা করবে যে এই কোষ থেকে আসলে কি উৎপন্ন হয়। বাড়ির কাজ। এ হচ্ছে তড়িৎ দ্বার। এখানে আমরা নিব পটাশিয়াম ক্লোরাইড। তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কি? তড়িৎ দ্বার। তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। পটাশিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। প্রশ্ন হচ্ছে কোষ বিক্রিয়া লিখো, অথবা অ্যানোড ও ক্যাথোডে
কি ঘটবে লিখো। এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ, বাসা প্র্যাকটিস করবে। পরীক্ষা 20 তারিখে, খুবই আসন্ন। আর একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব, তবে আপাতত যেগুলো দিয়েছি এগুলো অনুসরণ করতে থাকো, ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবে। তো আগামী ক্লাসে প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।